দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সবুজ সর্দারের তৈরিকৃত ড্রোনটি অনেক সফলভাবে কিন্তু আকাশে উড্ডয়ন করে। গাইস আসসালামু আলাইকুম, দিস ইজ মোহাম্মদ জাফর ইকবাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস আপনারা জানেন যে বর্তমান তথ্য প্রযুক্তির উন্নয়নের যুগে ড্রোন প্রযুক্তি এক অন্যতম একটা স্থান দখল করে আছে। ড্রোন কিন্তু এখন এবং এর কিন্তু বহুমাত্রিক ব্যবহার কিন্তু সব জায়গায় আমরা লক্ষ্য করছি। বিশেষ করে আমরা যদি চিন্তা করি যে যুদ্ধক্ষেত্রে ড্রোনের যে ব্যবহার কিংবা যে কোনো ভিডিও শ্যুট বা গোয়েন্দাগিরি, ইভেন বিভিন্ন কৃষিকাজে যে ড্রোনের ব্যবহার সাধারণত উন্নত বিশ্বে হয়ে থাকে। তো ড্রোনের এই ধরনের বহুমাত্রিক কিন্তু অনেক ধরনের ব্যবহার রয়েছে। তো গাইজ আমরা যদি আজকে আপনাদেরকে এমন একটা নিউজ দিতে যাচ্ছি যেটা হচ্ছে যে বাংলাদেশের একবারে নিভৃত একটা পল্লীতে আমরা আজকে চলে এসেছি নতুন ধরনের একটা ভিডিও তৈরি করার জন্যে। এখানকার একটা ছেলে যে কিনা এই ধরনের একটা ড্রোন তৈরি করে আজকে গোটা বাংলাদেশ তথা গোটা বিশ্বকে কিন্তু একবার তাক লাগিয়ে দিয়েছে। এই জিনিসটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো, সেই প্রয়াস নিয়ে আসলে আজকের ভিডিওটি করা। তো গাইস আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আজকের এই ভিডিওটি আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। লেটস গো। সবুজ সর্দার দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার পলি শিবনগর নামক গ্রামের একরামুল সর্দারের বড় ছেলে। এক ভাই ও এক বোনের মধ্যে সবুজ বড়। ধীরে ধীরে আমরা তার গবেষণাগার নামক ছোট্ট রুমটিতে প্রবেশ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন তার তৈরিকৃত সেই ড্রোন, যেটা সে কিছুদিন আগেও কিন্তু বিভিন্ন চ্যানেলে, বিশেষ করে সময় টিভি, এনটিভিতেও কিন্তু দেখানো হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন সেই ড্রোনটি, এটা কিন্তু সে আপনারা কিন্তু স্ক্রিনে কিন্তু দেখতে পাবেন আমাদের এই ড্রোনটি সে কীভাবে সফলভাবে উড়াচ্ছে। এই ড্রোনটি কিন্তু সে কৃষিকাজে ব্যবহারের জন্য তৈরি করেছে। হ্যাঁ, এখানে আসলে বিশাল এক কর্মযজ্ঞ আমরা দেখতে পাচ্ছি। আমরা আরেকটি জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সে একটি বিমানের মডেল। ওই বিমানটা কিন্তু সে আকাশে উড়িয়েছে। এই এই অবস্থায় তোমার ড্রোনটা তো আর উড়ানো সম্ভব না, তাই না? আমি আপনাকে উড়ানো ভিডিও দিব। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই ভিডিও মধ্যে কারণ এটা একটু ইয়া হয়েছে তো, আমি এটা আর বড় তৈরি করার চিন্তা। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। গাইস আসলে সে এটাকে আরো এটার মান উন্নয়নের জন্য সে চেষ্টা করে যাচ্ছে, যার কারণে আপাতত তার যে কার্যক্রম সেটা চলতেছে, যার কারণে এখন আপনাদেরকে হয়তো লাইভ আমি উড়ানোর ভিডিওটা আমি দেখাতে পারবো না। তবে অবশ্যই আমরা পরবর্তীতে আবার আসবো, সে যখন এটাকে আরো এর মান উন্নয়ন করে আরো বৃহৎ পরিসরে এটার কাজ করবে, তখন আমরা কিন্তু আপনাদেরকে সেই লাইভটা কিন্তু আবার দেখাতে পারবো। তো গাইস আপনারা দেখতেছেন তার এই ড্রোনের যে কার্যক্রম সেটা আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, চলুন এবার আমরা দেখে আসি তার ড্রোনটি আসলে বাস্তবে কিভাবে কাজ করে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সবুজ সর্দারের তৈরিকৃত ড্রোনটি অনেক সফলভাবে কিন্তু আকাশে উড্ডয়ন করেছে। এটি কিন্তু শুধু উড্ডয়ন করেছে তাই নয়, এটা কিন্তু অনেক সফলভাবে কিন্তু স্প্রে করছে। দর্শক দেখুন দর্শক, সেটি কিন্তু সুন্দরভাবে স্প্রে করতে সক্ষম হয়েছে। দর্শক এখানে কিন্তু অনেক উৎসুক জনতা ভিড় করেছে। দর্শক ড্রোনটি কিন্তু আমাদের নিকটে চলে এসেছে। দর্শক সেটি কিন্তু আবার চলে যাচ্ছে, দেখুন আপনারা, এই যে আবার চলে যাচ্ছে ভিতরে, আবার স্প্রে করছে। দর্শক দেখুন অনেক সুন্দরভাবে কিন্তু স্প্রে করছে। দর্শক আমরা কিন্তু এই কথাটি এখন বলতেই পারি যে আগে অদূর ভবিষ্যতে হয়তোবা বাইরাক্কার TB2 ড্রোন, যেটি বিশ্ব কাঁপানো একটি ড্রোন, সেই তুরস্কের অত্যাধুনিক বাইরাক্কার TB2 ড্রোনের মতো ড্রোন হয়তোবা এই সবুজ সর্দারদের হাত ধরে বাংলাদেশে অদূর ভবিষ্যতে তৈরি করতে এরা সক্ষম হবে ইনশাল্লাহ। এই আশাবাদ কিন্তু আমরা ব্যক্ত করতেই পারি। দর্শক আমরা কিন্তু সেই স্বপ্ন ধারণ করতেই পারি এবং হয়তো অদূর ভবিষ্যতে আমাদের এই স্বপ্নটি কিন্তু সফল হবে। আমাদের নিজস্ব ড্রোন দিয়ে আমরা কিন্তু এই ধরনের কার্যক্রম পরিচালিত করতে পারবো এবং যুদ্ধক্ষেত্রে আমরা কিন্তু সামরিক যে ড্রোন, অত্যাধুনিক ড্রোন, বাইরাক্কার TB2 ড্রোনের মতো ড্রোন কিন্তু আমরা তৈরি করতে সক্ষম হবে। দর্শক সবুজ, তুমি যে এত কিছু তৈরি করছো, মানে আমি দেখে বিস্মিত হয়ে গেছি যে এত তোমার গবেষণা, এত ইনস্ট্রুমেন্ট, ছোটখাটো বিভিন্ন যন্ত্রাংশের ব্যবহার আসলে
এই যে এত কিছু ব্যবহার এবং এত কিছু যে একটা প্রযুক্তিগত একটা বিশাল নলেজের প্রয়োজন, আসলে এই নলেজটা তুমি কোথা থেকে পেয়েছো, এইটা শুধু জানতে চাচ্ছি। আসলে আমি এই কাজগুলো ছোট থেকেই করি, ক্লাস 8-এ যখন, তখন থেকে আমার এই ইলেকট্রনিক্স জিনিসের প্রতি আমার অনেক আগ্রহ। আমি তখন থেকে এই কাজগুলো করি, করার পর থেকে আমার এই জিনিসগুলো থেকে মোটামুটি একটা আইডিয়া চলে আসে এবং আমি এই কাজগুলো করতে চাই অনেক ছোটবেলা থেকে, কিন্তু টাকার অভাবে আমি এগুলো করতে পারি না। তো যখন আমি মেট্রিক পাস করি, ওখানে আমার একটা ছোট্ট একটা মোবাইল মেকানিকের দোকান আছে। এই দোকান থেকে যে টাকা ইনকাম হয়, ওই টাকাটা পাশাপাশি বাসায় কিছু দেই, আর বাকিটা দিয়ে আমি যন্ত্রাংশগুলো কিনি এবং এভাবেই আর কি এগুলো কাজ করার চেষ্টা করি। আর আগে আমি একটা বিমান বানাইছিলাম, এটাতে সফল হই। হওয়ার পর থেকে চিন্তা, যেহেতু আমি একজন কৃষকের ছেলে, আমি জানি যে কৃষিকাজে অনেক পরিশ্রম, শ্রম দিতে হয়। সে বিষয়গুলো মাথায় রেখে আমার মাথায় চিন্তা আসে যে আমি তাহলে একটা কৃষিকাজের জন্য একটা ড্রোন বা কিছু একটা যন্ত্র তৈরি করবো। তখন থেকে আমি এই ড্রোনটা তৈরি করার পরিকল্পনা নেই। প্রায় 3 মাস গবেষণা করার পর আমার এই ড্রোনটা তৈরি করতে আমি সফল হই। তো এটা আরো যাতে বড় আকৃতির তৈরি করা যায়, সেই বিষয়টা নিয়ে আমি কাজ করতেছি। তো সামনে আরো এটা যাতে 10 লিটার বা 15 লিটার পানি নিতে পারে, সে বিষয়টা নিয়ে আমি কাজ চালাচ্ছি। বর্তমানে কত লিটার মানে লিকুইড সে ধারণ করতে পারে বা স্প্রে করতে পারে? আমার এটা সর্বোচ্চ, এখন বর্তমানে আমি যেহেতু এটা ছোট্ট আকৃতি তৈরি করছি, এটা সর্বোচ্চ আমার 2 লিটার পর্যন্ত নিতে পারে। আমি এটা আরো বড় তৈরি করবো, যাতে 15 লিটার বা 10 লিটার পানি নিতে পারে এবং কৃষকের মাঝে যাতে এটা ব্যবহারযোগ্য ভাবে মানে ব্যবহারযোগ্য ভাবে যাতে চালা যায়, সে বিষয়টা মাথায় রেখে আমি আর কি কাজ চালাচ্ছি। তো সামনে আমি এটা আর কি অতি শীঘ্রই আর কি আরো বড় তৈরি করব, যাতে পানি আরো বেশি নিতে পারে বা ওয়েট বেশি নিয়ে উঠতে পারে, জমিতে স্প্রে করতে বা শুকনো যে রাসায়নিক সারগুলো আছে এগুলো যাতে ছিটাইতে পারে। এখন শুনতে আচ্ছা সুজন, আচ্ছা তুমি বলো তো, তুমি এখন বর্তমানে কিসে লেখাপড়া করতেছো? আমি দিনাজপুরে একটা বেসরকারি পলিটেকনিক্যালে পড়তেছি। পলিটেকনিক নাম কি? হ্যাঁ, উত্তরণ পলিটেকনিক ইনস্টিটিউট, দিনাজপুর। ওখানে আমি প্রথম সেমিস্টার পরীক্ষা দিলাম, এখন দ্বিতীয় সেমিস্টারে উঠে গেছি। ইলেকট্রিক্যাল বিষয়ে আমি পড়তেছি, ডিপ্লোমা করতেছি। তো পাশাপাশি পড়ালেখার পাশাপাশি আমি এই কাজগুলো করতে চাই, যাতে, কারণ আমাদের দেশে এই ধরনের ড্রোন প্রযুক্তি নিয়ে কাজ করার মতো কোনো আমার যতদূর জানা, যে এই ধরনের কোনো ইনস্টিটিউট নাই যে ড্রোন প্রযুক্তি নিয়ে গবেষণা করার সুযোগ। তো আমি চাই যে সরকারিভাবে যাতে আমার সহযোগিতা করা হয় বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান যদি আগিয়ে আসে, তাহলে আমি এই প্রযুক্তিটা বাণিজ্যিকভাবে যাতে তৈরি করা যায়, সেই বিষয়টা মাথায় রেখে আমি কাজ করতে চাই। তো এখানে যদি কেউ সহযোগিতা করে, তাহলে আমার এটা আরো বড় পরিসরে তৈরি করা সম্ভব। আচ্ছা সবুজ, আমি ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটা স্বনামধন্য টিভি চ্যানেল তোমার কিন্তু সাক্ষাৎকার নিয়েছে এবং তারা কিন্তু প্রচার করেছে। তো তাদের প্রচার থেকে কিন্তু ইন্সপিরেশন হয়ে মানে আমি এই ভিডিওটা তৈরি করতে উৎসাহী হই। তো আমি তোমার সাথে জানতে চাচ্ছিলাম যে এটা যে এই বড় বড় কিছু টিভি চ্যানেলে তোমার এই নিউজটা প্রকাশিত হলো, এই ধরনের কোনো আর্থিক সহযোগিতা, এই ধরনের কোনো রকমের আশ্বাস কি তুমি পেয়েছো কিনা? আসলে আমি এটা প্রচার হয়েছে, কিন্তু আমি এ যাবত কোনো সরকারিভাবে বা বেসরকারিভাবে কোনো সহযোগিতা পাইনি। তবে আমি আশা রাখি যে আমাকে যাতে সহযোগিতা করা হয় সে বিষয়টা। তো আমাকে যদি সহযোগিতা করে, আমি সামনে আরো ভালো তৈরি করতে পারবো। এখন পর্যন্ত আমি কোনো সরকারি বা বেসরকারি কোনো সহযোগিতা পাইনি। আসলে গাইস, দেখলেন যে তার বাংলাদেশের একেবারেই মানে প্রথম শ্রেণীর যে মিডিয়া, সেগুলোতে কিন্তু এর যে গবেষণা বা এর যে আবিষ্কার, সেটা নিয়ে কিন্তু প্রচারিত হয়েছে প্রতিবেদন। কিন্তু তারপরেও সরকারি কোনো রকমের সহযোগিতা বা সেই ধরনের সেই লেভেল থেকে, সেটা বেসরকারি কোনো যারা সামর্থ্যবান ব্যক্তি রয়েছেন, যারা এই ধরনের কাজে ইনভেস্ট করতে পারেন, ইভেন কেউ কেউ হয়তো বা তার সাথে চুক্তি ভিত্তিক ইনভেস্টে কিন্তু যেতে পারেন, যে এই ধরনের একটা প্রজেক্ট যদি তুমি দাঁড় করাতে পারো, তাহলে এটার যে লভ্যাংশ আসবে পরবর্তীতে এই প্রজেক্টে, সেই লভ্যাংশের পার্সেন্টেজ আমি এত পাবো এত পাবো, এই ধরনের যদি কোনো রকমের মানে আমি এটা আসলে নিজের দায়িত্বে বলতেছি, আগে এটা তার কাছে শুনতে হবে যে এই ধরনের যদি কেউ যদি হেল্প করতে চায়, তাহলে সে সেইটাতে যাবে কিনা। আচ্ছা তোমার কি মতামত? অনেকে আছে কিছু ব্যক্তি প্রতিষ্ঠান, তারা সবসময় কিন্তু লাভের দিকটা, সরকারি প্রতিষ্ঠান হয়তো উইদাউট এনি প্রফিট সে কিন্তু তোমাকে হেল্প করতে চাইবে, আর বেসরকারি কোনো প্রতিষ্ঠান সে কিন্তু তার একটা স্বার্থ কিন্তু বজায় রাখার চেষ্টা করবে, যে সে যদি এই কাজে এরকম সফল হয়, তাহলে কিন্তু আমার লাভটা কি। তো এই ধরনের যদি প্রস্তাবনা আসে যে তার প্রফিটের, যে আমরা এটা ইয়ে করবো, তার যে একটা প্রফিট আসবে, ব্যবসায়িক সাফল্য, সেই ব্যবসায়িক সাফল্যে এত% আমরা ভোগ করবো এবং এত% তুমি এই ধরনের কোনো প্রপোজাল যদি তোমার কাছে আসে, তুমি সেই ক্ষেত্রে কি তোমার মতামত? আসলে আমার তো এই ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করতে গেলে অনেক টাকা পয়সার দরকার এবং গবেষণা করার দরকার। তো আমার বাবা যেহেতু একজন ভ্যান চালক, উনি আমার এই খরচ দিতে পারবে না। তো সেক্ষেত্রে যদি কোনো প্রতিষ্ঠান যদি আমার এই পৃষ্ঠপোষকতা করতে চায়, সেক্ষেত্রে ওনারা যেরকম চাইবে সেরকমই হলো আমি চেষ্টা করব করে দেওয়ার।
কারণ আমি চাই যে আমার যাতে এই গবেষণাটা বন্ধ হয়ে না যায় এবং আমি এটা আরো বড় পর্যায়ে নিয়ে যেতে চাই। কারণ একটা বাইরের দেশ থেকে ড্রোন প্রযুক্তি যখন বাংলাদেশে ঢুকে সেটা অনেক টাকা দাম হয় এবং সেটা দিয়ে হলো আমাদের দেশের কৃষক মনে হয় না যে তারা আহ, ক্রয় করে হলো জমিতে কাজে লাগাইতে পারবে, কারণ অনেক হলো টাকা দাম বাইরের দেশের ড্রোন গুলো। তো সেক্ষেত্রে আমাদের দেশে যদি এই প্রযুক্তিগুলো তৈরি করা হয় তাহলে অনেক কম খরচের মধ্যে এগুলো তৈরি করে কৃষকের মাঝে দেওয়া সম্ভব। গাইস, ওর কথাটা একেবারে 100% যুক্তিযুক্ত। দেখেন, বাইরে থেকে বাইরের দেশে এই ধরনের উন্নত প্রযুক্তি যে ব্যবহার হয় না এমনটা কিন্তু নয়। এই প্রযুক্তি যে আজকে সবুজ সর্দার যে সে নিজে প্রথম এটা মানে এই ধরনের প্রজেক্ট নিয়ে নামছে, ব্যাপারটা কিন্তু এরকমও নয়। এটা কিন্তু উন্নত বিশ্বে এই ধরনের ড্রোনের কৃষি ক্ষেত্রে অনেক বেশি ব্যবহার রয়েছে। কিন্তু সে সমস্ত ড্রোন নিয়ে বাংলাদেশের মতো পিছিয়ে পড়া একটা দেশ, যেখানে মানে এই কৃষকের এই ধরনের ড্রোন দিয়ে কৃষি কাজে ব্যবহার করার জন্য যে সার কিংবা কীটনাশক যে প্রয়োগের যে ব্যাপারটা থাকে সেটা করাটা কিন্তু একেবারেই সম্ভব নয়। কারণ এক একটি ড্রোনের দাম 8 থেকে 10 লক্ষ টাকার উপর। 10 লক্ষ টাকা দিয়ে একটা ড্রোন কেউই কিন্তু আমাদের মতো দেশের যে কৃষক তারা কিন্তু এফোর্ড করতে একেবারেই পারবে না। তো সবুজ হালদার যদি এই ড্রোনটা তৈরি করতে সক্ষম হয় এবং সেটা যদি 20 লিটার কীটনাশক বা লিকুইড বহন করতে সক্ষম হয়, স্প্রে করার সামর্থ্য যদি রাখে, তাহলে সেই ক্ষেত্রে ওই ড্রোনটার আসলে তার প্রযুক্তিতে যে তৈরিকৃত ড্রোন সেটার দামটা কেমন পড়তে পারে, এটা অ্যাপ্রক্সিমেটলি এটা আমরা এখন সবুজের কাছে জানতে চাই। সবুজ, আসলে একটা 10 লিটার বা 15 লিটার ড্রোন তৈরি করতে গেলে বাংলাদেশের টাকায় এবং আমরা যদি দেশে বসে যদি এটা তৈরি করতে যাই সেক্ষেত্রে 1,50,000 এর মধ্যে একটা হলো অত্যাধুনিক একটা ড্রোন তৈরি করা সম্ভব। আমি আর কি যতদূর জানি যে যন্ত্রাংশগুলো আমাদের দেশে একটু দাম বেশি, কিন্তু চায়না থেকে যদি সরাসরি ইনপুট করে দিয়ে বাংলাদেশে এটা হলো আহ পরিচর্যা করে যদি তৈরি করা যায় সেক্ষেত্রে অনেক কম খরচের মধ্যে এই ড্রোনটা তৈরি করা সম্ভব এবং এটা রূপ একটা ভালো আকৃতির দেওয়া সম্ভব যাতে কৃষকের মাঝে দেওয়া যায়। সে বিষয়ে প্রায় 1,50,000 এরকম ইনভেস্ট করলে হলো ড্রোন একটা পরিপূর্ণভাবে 10 লিটার বা 15 লিটার তৈরি করা সম্ভব। গাছ শুনলেন, মাত্র 1 থেকে 1.5 লক্ষ টাকার মধ্যেই হয়তো এটার প্রাইসটা চলে আসবে, যেটা আমাদের মতো দেশের যে কৃষক ওনারা কিন্তু খুব সহজেই এফোর্ড করতে পারবে। কারণ এখন অনেক কৃষকই কিন্তু কৃষিকাজে যে ধরনের যন্ত্রাংশ ব্যবহার করে থাকেন সেই যন্ত্রাংশগুলো কিন্তু এই প্রাইসের মধ্যে হয়ে থাকে। কারণ এখন একটা পাওয়ার টিলার বা যে কম্বাইন্ড হারভেস্টার যে যন্ত্রগুলো পাওয়া যায় কৃষিকাজে ব্যবহার, এগুলো কিন্তু দাম কিন্তু 1.5 লক্ষ টাকার উপরে, 2 লক্ষ 3 লক্ষ টাকা এই ধরনের। সুতরাং আমার মনে হয় না যে এই ধরনের 1 থেকে 1.5 লক্ষ টাকা এফোর্ড করা আমাদের কৃষকদের জন্য খুব বেশি কঠিন হবে। কিন্তু আমাদের কৃষকের জন্য ওই ধরনের বিদেশ থেকে আমদানি কিন্তু যে ড্রোনগুলো, এগুলো যদি কীটনাশক স্প্রে করতে যায় তাহলে কিন্তু এটার দাম কিন্তু অনেক কষ্টটা অনেক বেশি বেড়ে যাবে এবং আমাদের এটা মোটেই কিন্তু লাভজনক হবে না। তো আমরা চাচ্ছি যে সরকার আজকে এই যে সবুজ সর্দার আছে তার তার পাশে দাঁড়াক। আমি কিন্তু সবুজ সর্দারের বাবা একরামুল সর্দারকে এই ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম। উনিও কিন্তু একই কথা বলেছেন যে আসলে ভ্যান চালিয়ে আমার পক্ষে এত ব্যয় মেটানো একেবারেই সম্ভব নয়। কোনো ব্যক্তি বা সরকার বা কোনো সংস্থা যদি এগিয়ে না আসে তাহলে সবুজ সর্দারের এই যে 25 কেজি কিংবা 20 কেজি লিকুইড ধারণে সক্ষম এই ধরনের ড্রোন তৈরি করার যে স্বপ্ন সবুজ সর্দার দেখছে তা কেবল স্বপ্নই থেকে যাবে, সেটা আর বাস্তবে রূপ পাবে না। গাইস, আমরা হয়তো আজকে চলে যাচ্ছি, তবে আশা করব আমরা নেক্সটে তার যে এই প্রযুক্তি বা এই গবেষণার যে উন্নত যে পরবর্তী যে ধাপ, সেই ধাপের যে সে আরও নতুন করে যে 20 লিটার বা 25 লিটার লিকুইড ধারণের সক্ষম এই ধরনের ড্রোন তৈরি করতে যাচ্ছে, সেই ড্রোনটির যাতে আমরা আবার এই ধরনের একটা ভিডিও নতুন করে তৈরি করতে পারি এবং আপনাদেরকে দেখাতে পারি। হ্যাঁ, তো আমরা আজকে চলে যাব। তো সেই আশা নিয়ে আমি চলে যেতে চাই যে আসলে সে এই ধরনের ড্রোনটি তৈরি করতে সে সক্ষম হবে ফাইনালি, এবং এদেশের যে গভর্নমেন্ট রয়েছে, গভর্নমেন্ট সরকারি সহযোগিতা এবং কোনো বেসরকারি প্রতিষ্ঠান তার সাহায্যে এগিয়ে আসবে, এই আশাবাদ ব্যক্ত করছি। গাইস, আসসালামু আলাইকুম।